হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা, হ্যাপি লাইফ উইথ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি আজকেও আবার মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি। তো মর্নিং ওয়াক করার সময় আমি ভাবলাম এই রোডটা একটা আমার স্মৃতি আছে, সেটাই তোমাদেরকে তুলে ধরার জন্য দেখালাম। এটা হলো আমার শ্বশুরবাড়ির রাস্তা, মানে আমি বিয়ে করে যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আমি যেখানে থাকি সেখান থেকে আমার শ্বশুরবাড়ি কিন্তু খুব কাছেই, কিন্তু আর শ্বশুর শাশুড়ি নেই বলে আমরা আলাদা হয়ে গেছে। আমার বাড়ির আরও সবাই ওখানে থাকে আর আমি এখানে চলে এসেছি। তাই এই রাস্তাটা তো খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। আর এই যে এই প্রাকৃতিক দৃশ্যটা সকালবেলায় খুব সুন্দর, একটু ওয়েদারটাও ভালো ছিল। তারপরে বৃষ্টিটা আবার আরম্ভ হয়েছিল, কিন্তু সকালবেলার ওয়েদারটা এতটাই ভালো ছিল যে খুব ঝকমকে ছিল। ওই জন্য আমি একটু ভাবলাম ওয়েদারটা একটু তুলেই ধরি, কেমন লাগছে একটু জানাবে। আর এখন তো দুপুরবেলা, যখন তোমাদের কাছে এই পোস্টটি গেছে তখন তো দুপুরবেলা, তাই শুভ দুপুর আর শুভ রাধা অষ্টমী। কারণ আজকে ছিল রাধা অষ্টমী। আর সকাল সকাল ছেলের বায়না ছিল মা এগরোল খাবো। ও যেহেতু এমনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এতটা বেশি খেতে চায় না, তাই আমি যখন এই সুযোগটা পেয়েছিলাম আর হাতছাড়া করতে চাইনি। যতই ব্যস্ত থাকি আর যতই টায়ার্ড থাকি না কেন, ও যখন কিছু খেতে চায় আমার কেন টায়ার্ডনেস বা ব্যস্ততা সব নিমেষেই চলে যায়। মনে হয় ওরটা আগে করে দিই, ওরটা না দিতে পারলে নিজেকে খুব আমার কিন্তু খুব অপরাধী গিল্টি ফিল করে নিজের প্রতি, যে ছেলে চাইলো দিতে পারলাম না। তো ওই জন্য আমি কিন্তু সবসময় ওর জন্য বানিয়ে দিই। তো সেই অনুযায়ী বানিয়ে দিলাম। তোমাদের দাদাভাই কিন্তু খায়নি, ও বললো না সকালবেলা এগরোল আমি কিন্তু খাবো না, তুই সন্ধেবেলায় খাবি। তো ও বললো না আমার টিউশন আছে, ওখানে স্যার আজকে খাওয়াবে বলেছে, তাই আমি আর সন্ধেবেলায় কিছু খাবো না। তো ওই জন্য বললাম ঠিক আছে সন্ধ্যের সময় তোমাকে করে দেবো, এখন না হলে ওকে করে দিই। আর তোমার দাদাভাইয়ের জন্য করেছিলাম রুটি আর ভিন্ডি ভাজা। আর আমি এই ময়দার সাথে না একটু আটাও মিশিয়ে দিয়েছিলাম। কেন কি বলো তো, ময়দাটা আমার মনে হয় না খাওয়াটা খুব মানে ভালো, কারণ শরীরের পক্ষে এটা খুবই ক্ষতিকর। তাই আমি দেখি যে ময়দাটা যতটা অ্যাভয়েড করা যায়, কিন্তু কিছু কিছু রেসিপি আছে যেখানে ময়দাটা হয়তো লাগবে, সেখানে আমি কি করি মিশিয়ে দিই। হাফ ময়দা দিলাম, তার সাথে হাফ একটু আটা দিয়ে দিলাম, তাহলে অতটা হয়তো ক্ষতিটা করলো না, এটাই আমার মনে হয়। কারণ খুব একটু ময়দা খাওয়াটা তো ঠিক হবে না হেলথের পক্ষে, ওই জন্য একটু আটা মিশিয়ে দিয়েছি। আর আমি এখন এগুলো বেলে নিয়েছি, এবার একটু সেঁকে নিচ্ছি, কারণ কি একটু সেঁকে না নিলে আবার চিটে চিটে যাবে, তখন ছাড়ানো মুশকিল হয়ে যাবে। দু পিসই বানিয়েছিলাম, ও এক পিস খেয়েছিল, আমি এক পিস খেয়েছিলাম। ওই যে বললাম তোমাদের দাদা ভাই খেলো না। আর আজকে সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো, কারণ ছেলে তো স্কুলে যায়নি। আর স্কুলে যায়নি বলে মা আর ছেলে দুজনেই কখন ঘুমিয়ে গেছিলাম। আর সেই রাগে তোমাদের দাদা ভাই আর রেখে ডাকেনি, বললো তো ছেলেকে বললো তোর পড়ার দায়িত্ব তো তোর ওপর, আমি আর ডাকবো না, ওই জন্য রেগে আছি। তো আমি বললাম ঠিক আছে, ঘুমিয়ে গেছে, রাত পর্যন্ত পড়েছিল, আর বকাবকি করো না, কি আর করা যাবে, এরপর পড়ে নেবে, একটু টিফিনটা ভালো করে খেয়ে নিক তারপর পড়বে। তো আমার তো একটু খুব ব্যস্তই ছিলাম, যেহেতু সকাল সকাল একটু দেরি করেই উঠেছি। আর তার মধ্যে আবার মর্নিং ওয়াকে গিয়েছিলাম, মর্নিং ওয়াকে উঠে এসে আবার নিজেকে একটু ফ্রেশ করে তারপর আবার এখানে লেগেছি। তাই আমি একটু কাজে ব্যস্তই ছিলাম। কি করব বলো, আমাদের তো সকালবেলাটা কতটা ব্যস্ত সেটা তোমরা সবাই বুঝতে পারছো। কারণ সকালবেলাটা আমাদের নিঃশ্বাস নিয়ে নিতে বা হাঁপ ছাড়তেও আমাদের খুব কষ্ট, যে কিভাবে সবগুলো একদম টাইমের মধ্যে অ্যারেঞ্জ করা যাবে। কিন্তু আমার মনে হয় যদি আমরা একটু স্মার্টলি সংসারটাকে ঠিকভাবে গুছিয়ে করি, তো আর কাজগুলো স্মার্টভাবে করি, তাহলে আমার মনে হয় না যে খুব একটু দেরি হয়ে যাবে কাজ করা। কাজগুলোকে একটু গুছিয়ে স্মার্টলি করতে হবে, তাছাড়া কিন্তু একটু দেরি হয়ে যাবে। তাই আমি কিন্তু সেইভাবেই কাজটা করি, কোন কাজটা আগে করতে হবে বা কোনটাকে একটু কম করে কোন দিকটা একটু স্পিডটা বাড়াতে হবে, ম্যানেজ করতে হবে, এগুলো আমার আবার খুব মানে আমার মা বলে ফাঁকিবাজি কাজ, মানে ফাঁকি যারা মারে তারা এইভাবেই কাজ করে। তো আমি এইভাবেই কাজ করি, কারণ আমার একটু খুব যে এই কাজের মধ্যে মন দেবো এটা না, আমার বিভিন্ন দিকে নলেজটা রাখতে ভালো লাগে। যে একটু বই পড়লাম বা একটু পেপার পড়লাম, একটু খবর শুনলাম, একটু সিরিয়ালও দেখলাম, আর ইউটিউবে একটু কাজ করলাম, ইউটিউব দেখলাম। অনেকের ইউটিউব দেখিও আমি, যে কারোর দেখি না এটাও না, আমি অনেককে দেখি, অনেকের প্রতি ইন্সপায়ারও হই। হ্যাঁ, তো এইসব বিভিন্ন কাজ করতে গিয়ে সংসারে কাজ যে একঘেয়েমি করে যায় তা না, আবার সংসারটাকে প্রায়োরিটিও দিই, কারণ ওটা আমার বেস্ট প্রায়োরিটি। তাই সংসারে কাজও করি। তো আর আমার মা কী করে সারাদিন ঠাকুর আর সংসারে কাজ, আমার মা একটু টিভিও দেখে না। মানে আমি এই ফার্স্ট কোনো মহিলা দেখেছি যে এত মহিলারা টিভি নিয়ে বসে থাকে। আমার বাবা টিভি নিয়ে সারাদিন বসে থাকে, কিন্তু আমার মা সারাদিনে একবারও টিভির ধারে কাছে যায় না, বলে দূর দূর দূর, ওর সব আমার ভালো লাগে না। আর মা ওই একটু ফোন
করে, আমাকে 24 ঘন্টাই ফোন পারলে করবে, কিন্তু হয়তো আমার সময় হয় না বলে অতটা করতে পারে না। আর করলে সে 1 ঘন্টা আর ছাড়বে না, যত রাজ্যের যত দুনিয়ার কথা সে আমাকে শুনিয়ে যাবে। আমি বলি মা ওগুলো শোনা হয়ে গেছে, কিন্তু সে তাও বলে যাবে। তো এই ফোনেই একটু ব্যস্ত থাকে। তো যেহেতু আমি এত কিছুতে অ্যাক্টিভ থাকি বলে, কাজটা এতটা মন দিয়ে করি না বলে আমার মায়ের মনে হয় আমি যেন সংসারটা ঠিকভাবে গুছিয়ে করতে পারি না। তো আমি বলি মা আমি তো গুছিয়ে সবটা হ্যান্ডেল করে নিচ্ছি, একই সকাল থেকে সন্ধে পর্যন্ত একই হারে খেটে গিয়ে কাজ করে না, আমার মনে হয় না কোনো বুদ্ধিমত্তার পরিচয়। কারণ আমি যদি সবটা স্মার্টভাবে হ্যান্ডেল করতে পারি, আমি যদি সবাইকে সব তার চাহিদা ফুলফিল করে নিতে পারি আমার সংসারে, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই, তাই না? তাই আমি তো মনে করি সংসারে সারাদিন না থেকে স্মার্টভাবে আর কাজ করাই উচিত। আর আমার কী হয় বলো তো, আমাকে একটু কিচেনের সময়টা বেশি দিতে হয়, কারণ আমরা তিনজনই বাইরের খাবার খাই না বলতে গেলে চলে। আমরা যা করি তৈরি করে খাই, বাড়িতে বানিয়ে খাই। বিশেষ করে আমার ছেলে তো কোনো কিছু খাবার খাবেই না। এবার তাহলে দেখো আমাকে তো সারাদিন বেশিরভাগ রান্নাঘরেই সময়টা কাটাতে হয়। ওই জন্য তোমরা দেখবে যে আমি সবসময় রান্নাঘরেই বেশিরভাগ থাকি, কারণ ওদের খাবারগুলো বানানো, সেগুলোকে আবার যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই যে দেখো না, সকাল থেকে অনেকগুলো বাসন জমে গেছিলো, এই যে টিফিন বানিয়েছিলাম, চা খেয়েছি, সমস্ত বাসনগুলো এবার যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, তাহলে আমাকে নিজেতেই ধুয়ে নিতে হবে। ওই যে তোমাদের বলেছিলাম হয়তো আগে যে আমার একটা ডিশওয়াশার নেওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু এখন সামর্থ্যের বাইরে বলে আমি এখন নিইনি। যদি কখনো পারি, আশা তো মনে রাখতেই হবে, কারণ আশা ছাড়া মানুষ বাঁচবে কী করে। সেই আশা আছে, যদি কোনো দিন পারি তো তখন দেখা যাবে। এখন ভাই সত্যি আমার সামর্থ্য নেই, তাই আমি হাতে মেজেই নিই, হাতেই ধুয়ে নিই, বেশিক্ষণ লাগে না। ওই যে বললাম আমি কাজ কিন্তু খুব একটু স্পিডেই করি। তো সেই হিসেবে আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি। দেখো কত বাসন জমে গেছিলো, আর ফেলে রাখলে কি হবে, আমার কিচেনটা যেহেতু ওপেন কিচেন, বাইরে থেকে কেউ এলেই দেখতে পেয়ে যাবে এত বাসন। আর যেহেতু আমার বন্ধুবান্ধবরা ওরা কিন্তু ওরা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই ওরা এসেই বলে দেয় এই রে তুই মনে হয় ঘুমাচ্ছিলি, তাই না? আর ওরা একটাই জানে যে আমি সারাক্ষণ ঘুমিয়ে থাকি। তো ওরা এটাই বলে যে এই তুই ঘুমাচ্ছিলি, এই জন্য তোর কাজগুলো এত পড়ে আছে, এখনও এটা করিসনি, এইভাবে ফেলে রেখেছিস। আমি ওদেরকে বোঝাতে পারি না যে আমি কিন্তু অতটাও ঘুমাই না ওরা যতটা বোঝে। আসলে ওরা যখনই ফোন করে, আমি ফোনটা ধরে বলি হ্যাঁ বলো, তখনই ওরা বলে এই তুই ঘুমাচ্ছিস। আর আজকে ছিল রাধা অষ্টমী, আবার সবাইকে শুভ রাধা অষ্টমী। আজকে আমাদের রাধারানীর জন্মদিন। হ্যাঁ, খুব খুশি, কৃষ্ণ তো খুব খুশি হবে, তার সাথে আমরাও খুশি, কারণ আমাদের রাধারানী হলো খুব একটা নরম মনের দেবতা। উনি খুব মানে দেবী বলতে গেলে বললেই তো, উনি এতটাই নরম যে কৃষ্ণকে আমরা যদি কিছু চাই, সেটা যদি আমরা রাধারানীর মাধ্যম দিয়ে চাই, যে রাধারানী তুমি তোমার কৃষ্ণকে বলো না, তো মানে কৃষ্ণ সেই কাজটা আরও শোনে, কারণ রাধারানীর মনটা এতই সরল। রাধারানী সেটা কৃষ্ণকে বললে কৃষ্ণ তো না করতে পারে না, এবং রাধারানী খুব তাড়াতাড়ি সেই জিনিসটা শোনে। আমাদের যে চাহিদা চাওয়া পাওয়া, সেটা রাধারানী খুব তাড়াতাড়ি শোনে, আমি যেটুকু জানি। কারণ আমার মা এইসব ধর্মকথা নিয়ে থাকে বা প্রায় মঠ টট যান, সে স্বামীজিদের কাছে যেসব কথা শোনেন, সেই সব কথা শুনেই আমি কিন্তু তোমাদেরকে এই কথাগুলো বলছি। বা আমিও পূজা অর্চনার দিকে একটু মন দিই, যে একদম পূজা অর্চনা করি না তা না। আমিও মায়ের সাথে মাঝে মাঝে মঠে যাই, স্বামীজিদের কথা শুনি, ওনাদের মানে ভালো ভালো কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। ওনারা গীতা পড়ে সেই গীতাগুলো কখনো কখনো পাঠ করেন, যখন আমি শুনি, তো সেখানে বলেন যে রাধারানী আমাদের খুবই নরম মনের একটা দেবতা, সব কিছু ওনার মাধ্যম দিয়ে চাইলে খুব সহজেই পাওয়া যায়। আর আমি আজকে সংসারে না একদম বেশ কিছু সবজি টবজি ছিল না, তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে না আজকে আর কোনো সবজি আনার দরকার নেই, যা আছে সেগুলো সমস্ত কমপ্লিট করে ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপর নিয়ে আসবে, তারপর বাজারটা করবে। তো সেই জন্য যা ছিল সবগুলো দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি এখন স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে, কারণ কি আমি রান্না যখন করি তখন আমি নিজেকে একটু ফ্রেশ করে নিই, কারণ রান্নাঘরটা খুব পবিত্র জায়গা, মা লক্ষ্মী বাস করেন, তাই সেখানে একটু ফ্রেশভাবে ফ্রেশ হয়ে আসা বা খাওয়া দাওয়া জিনিস তো, তাই আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, সমস্ত বাসন ধুয়ে নোংরা টোংরা যা ছিল গতকালের সমস্ত ফেলে ফ্রেশ হয়ে চলে এসেছি। স্নানও করে নিয়েছি, কিন্তু আবার রান্না করার পরও আর একবার গায়ে স্নান করে নিই, কারণ আমার ওই রান্না করার পর বডিটা যেন একটু জ্বালা জ্বালা করে, এটা আমার
অ্যালার্জি না গরমের জন্য হয় আমি বুঝতে পারি না, তাই আর একবার স্নান করে নিই। আর এখন আমি বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ পোস্ত। এই পেঁয়াজ পোস্তর কথা বলতে গিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে না করলেই পারছি না। আমার ঠাম্মার কথা। আমার ঠাম্মা না পেঁয়াজ পোস্ত খুব ভালোবাসতো। আসলে ভদ্রমহিলা এমনই ছিলেন যে পোস্ত জিনিসটা রোজ খেতেন। আর পোস্তটা কিভাবে কোন জিনিসের জন্য যে মানিয়ে নেওয়া যায় সেটা আমার ঠাম্মা খুব ভালোভাবেই বুঝতেন। কারণ আমার মাকে বলতে শুনেছি, আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, তো আমার মা রান্না বান্না করতো আর আমার জেঠিমা আমাদের ড্রেস পোশাক তৈরি করা, স্কুল মানে রেডি করা, স্কুল পাঠানো, এই সব দায়িত্বগুলো আমার জেঠিমার ছিল। তো জেঠিমা বলতো যে এই মা বলতো যে মা আজকে তো এই জিনিসটা নেই, তাহলে পোস্তটা বানাবো কীভাবে? তো যে কোনো জিনিস দিয়ে বলতো ওটা দিয়ে পোস্ত বানিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তবু ওনার কিন্তু পোস্তটা চাই। হ্যাঁ, আর কিছু না পেলে পোস্তের বড়া। তো সেই ঠাম্মার কথা আজকে মনে পড়ে গেল যে পেঁয়াজ পোস্ত ছিল খুবই প্রিয় ঠাম্মার। মাছ আর পোস্ত এই দুটো ঠাম্মা খেতেন, তাই তোমাদের সঙ্গে একটু মন হলো যেন একটু শেয়ার করে নিই। তা তোমাদের তো ঠাম্মা আছে, তোমাদের তো অনেকের আছেও এখনও, হয়তো আমার নেই। আমার ঠাম্মার কথা মাঝে মাঝে মনে পড়ে। খুব সফট এবং নরম মনের মহিলা ছিলেন এবং নিজের বৌমাদেরকে এমনভাবেই ভালোবাসতেন নিজের মেয়ের থেকেও। আমার মা আর আমার জেঠিমা দুজন কিন্তু আমার ঠাম্মার কাছে খুব আদর পেয়েছেন। আমার মা জেঠিমা কখনোই আমার মানে ঠাম্মাকে কোনো দিন অনাদর করেনি উনি। আর এই সব রকমের ভর্তা হয়েছিল আমার আজকে মুসুর ডালের ভর্তা, কচুর ভর্তা, আলুর ভর্তা, কুমড়ো ভর্তা আর ভেন্ডি ভর্তা, এই সমস্ত কিছু আজকে ভর্তা হয়েছিল। তার সাথে হয়েছিল লাঞ্চে একটু ডিমের ঝোল কচু দিয়ে। হ্যাঁ, আর হয়েছিল পেঁয়াজ পোস্ত। বাস এইটুকুই, মানে ওই ঘরে যেটুকু যা ছিল সেগুলো দিয়ে ম্যানেজ করেছিলাম। আর এই ফ্লাওয়ার ভাসটের ফুলটা, এটা কিন্তু ধুতে হবে, অনেক দিন হলো নোংরা হয়ে আছে একটু, তাই ধুয়ে নেবো। আর আজকে আর বেশি কিছু করিনি। এগুলো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবলাম ঘরের একটু ডাস্টিংটা করে নিই, কারণ সকাল সকাল আর ডাস্টিং করার সময় হয়নি, তাই একটু ডাস্টিং করে নিলাম। আর ভাবলাম টি টেবিলের এই যে সেট আপটা আছে সেটা একটু চেঞ্জ করি। তো চেঞ্জ করে আমি করেছিলাম কি যে সব কিছু মোছামুছি করার পর ওই যে আমার যে বাড়িতে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেই প্ল্যান একটা এখানে রেখেছিলাম। ভাবলাম ভালো লাগবে দেখতে, খুব সুন্দরও লাগছিল জানো তো। কিন্তু আবার ছেলে এসে উঠিয়ে দিল, বললো না না, ও তো ডাইরেক্ট ফ্যানের হাওয়া পেয়ে যাবে। আর ইনডোর প্ল্যানে নাকি ডাইরেক্ট ফ্যানের হাওয়া পেয়ে গেলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো ওই জন্য বললো না, এটা সুন্দর লাগলেও এখানে রাখা যাবে না, কারণ ও খুব গাছপ্রেমিক বলতে পারো। তো বললেন না, আমার গাছের ক্ষতি হয়ে যাবে, তুমি অন্য কিছু রাখো, কিন্তু আমার গাছ রাখা যাবে না। আর সব শেষে আমি ঘরগুলো পরিষ্কার করে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই